গল্পমালা বাই লিজা অডিও বুক চ্যানেলে আমি লিজা জামান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন গল্প শোনার জন্য। আচ্ছা, আপনারা কে কে স্মৃতি খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসেন বলেন তো? আমি বাসি। আমি ভীষণভাবে পুরনো স্মৃতি আঁকড়ে ধরে থাকি। শৈশবে যেখানে আমি ছিলাম সেখানকার হয়তো অনেক পুরনো মুখ আমি আর খুঁজে পাই না। পুরনো সেসব দালান, রাস্তাঘাট, গাছপালা কিছুই হয়তো আগের মতো নেই। তবু সেসব জায়গায় দাঁড়ালেই আমি সেই পুরনো আমিকে ফিরে পাই। এই বা কম কিসের। আজকের গল্পটার ঠিক এমনই একটি ঘটনা নিয়ে। আপনারা আজকে শুনতে চলেছেন লেখক শায়ক আমানির গল্প পূব দিকে জানলা। গল্পটি শুনতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। আশা করছি ভালো লাগবে। আজ থেকে 20 বছর আগেও মানুষ এত ব্যস্ত ছিল না। সকালে থলে নিয়ে বাজার করতে যেত, ভাতের আগে 2 দণ্ড মুড়ি চেবাত। তখনকার গল্প উপন্যাসও চলত ঢিমে তালে। তারপর ধুমধারাক্কায় এসে গেল মোবাইল ফোন, ল্যাপটপ, ইমেল এসব। আপনি ভাবছেন এ সমস্ত হলো বিজ্ঞানের উন্নতি, কিন্তু সে গুড়ে বালি। আসলে এইসব হলো আমাকে আপনাকে দিয়ে বেশি কাজ করিয়ে নেওয়ার ফিকির। আমরা ছোটবেলায় শুনেছিলাম যে বা যারা নাকি রেল লাইনে কাটা পড়ত তারা স্কন্দকাটা নামে বিচ্ছিরি এক ধরনের ভূত হয়ে রেল লাইনের ওপর দিয়ে ঘুরে বেড়াতো। ইন্টারনেট আসতেই জানলাম যে তেমন কিছুই আদৌ হয় না। তখন আমার আর ফাঁকা রেল লাইনের দিকে তাকিয়ে থাকতে গা শিরশির করত না। শৈশবের রোমাঞ্চকে খুন করার এক অশ্বমেধ যজ্ঞ চলছে। কোনো গল্পই বোধহয় পুরোটা বানিয়ে লেখা যায় না। আমাদেরও এই গল্পটার খানিকটা জীবন থেকে চুরি করে নেওয়া। শুধু আমাদের না, আপনার, আমাদের পূর্ববর্তী মানুষদের। আমরাও হয়তো সব গল্প বলে যেতে পারবো না। আজ আছি, তাই তার মধ্য থেকে লিখে রাখলাম একখানা। দীর্ঘদিনের পুরনো তালাটা সশব্দে খুলে যেতেই একরাশ পুরনো স্মৃতি এসে ঘিরে ধরল আমাকে। ছেলেবেলার 12টা বছর নিমেষে চারপাশ চুরি করে নিল। সব তালা খুলতে কি একই রকম শব্দ হয়? বোধ হয় না, কারণ এইমাত্র তালা খোলার যে শব্দটা হলো সেটা আমার কাছে ভীষণ পরিচিত। আমার মধ্য কলকাতার 2 BHK ফ্ল্যাটের দরজা বিনা শব্দে খুলে যায়। অফিসের দরজার সামনে গিয়ে দাঁড়ালে নিজে থেকেই দুপাশে সরে পথ করে দেয়। কিন্তু তালা খোলার এই খটখটান শব্দে একটা অকৃত্রিম নিরাপত্তা আছে। চাবিটা আমার হাতে দিয়ে একপাশে সরে দাঁড়ালো মাধব। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ তালাটা এখনো পাল্টাওনি? মাধব একটুখানি হেসে মাথা নাড়ল। ইংরেজ আমলের দেশি কোম্পানির তালা। এ তালা একবার চড়ালে আর নষ্ট হয় না। এখনকার লোকগুলোর খালি দেখন দাঁড়িয়ে আছে, কাজে কিছু নাই। দরজা ঠেলে ভিতরে ঢুকে এলাম। প্রথম দেখায় একটু অচেনা লাগলো ঘরটা, তারপর ধীরে ধীরে চিনতে পারলাম। আমার ছোটবেলায় দেখা আসবাবপত্র কিছুই নেই। দেওয়ালের রং বদলেছে। পায়ের নিচে এখন আর সিমেন্ট নেই, মার্বেল বসেছে। একই রকম আছে শুধু জানালাগুলো। এইটুকুখানি ছোট ঘরে 4টে ছাদছোয়া জানালা। দাদু বাড়িটা যখন বানিয়েছিলেন সে সময়ে বেশি করে জানালা বানানোর একটা রেওয়াজ ছিল। এখনকার বাড়িতে তত জানালা হলে প্রাইভেসি নষ্ট হয় বলে ইঞ্জিনিয়াররা সে বালাই রাখেন না। দাদুর কথা মনে পড়তেই ডান দিকে দেওয়ালের ওপর চোখ চলে গেল। ছবিটা নেই সেখানে। মনটা খারাপ হয়ে গেল। পিছন ঘুরে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, এই দেওয়ালে দাদুর একটা ছবি ছিল, কোথায় আছে জানিস?
মাধু খানিক ভেবে নিয়ে বলল, এর আগে তো একটা ভাড়াটে থাকতো এখানে, তখন থেকেই নেই। বড় সাহেবকে জিজ্ঞেস করে দেখব ওনার কাছে আছে কি না। এখানে আসার আগে ইচ্ছে করে ঘরে বেশি জিনিসপত্র রাখতে বারণ করেছিলাম। শোবার মতো একটা খাট হলেই চলে যায় আমার, সাথে একটা চেয়ার। এতকাল বিছানার উপর আর হয়ে শুয়েই লেখাপড়া করে এসেছি। ইদানিং চোখে ব্যথা হওয়ার জন্য ডাক্তারও অত কাছ থেকে লিখতে বা পড়তে বারণ করেছে, তাই চেয়ারের ব্যবস্থা। ব্যাগ থেকে টুকিটাকি জিনিসপত্র বের করে আপাতত চেয়ারের উপরেই রাখলাম। জানালাগুলো খুলে দেন স্যার, গুমট হয়ে আছে। মাধু নিজেই জানালা খুলতে যাচ্ছিল, বাধা দিলাম তাকে। বললাম, থাকবে, আমি খুলে নেব, তুমি এসো এখন। বিকেলে তাহলে আবার আসবো স্যার, কিছু দরকার হলে ফোন করে দেবেন। তবে এই বাড়িতে অসুবিধার কিছু নেই। উপরের ভাড়াটেরা লোক কেমন? নিরীহ, অতি নিরীহ, সাথে পাশে থাকে না। উপরে যে লোক আছে বুঝতেই পারবেন না। বেশ, সেই ভালো, তুমি ছবিটার ব্যবস্থা করো। মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল মাধব। আমি ঘরের দরজাটা ভেজিয়ে জানালাগুলো খুলে দিলাম। প্রথমে উত্তর দিকেরগুলো, তারপর পূবের জানালাটার কাছে এসে দাঁড়ালাম। পাল্লা দুটোর আংটা গ্রিলের সাথে নারিকেলের দড়ি দিয়ে বাঁধা। গ্রিলগুলো এখনো আগের মতোই আছে, লম্বা গড়াদের ফাঁকে মাঝে মাঝে গোল গোল চাকতি। সত্যি কথা বলতে এই জানালাটার জন্যই এখানে এসেছি আমি। গ্রিলের উপর হাত বুলাতে বুলাতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই জানালার উল্টা দিকেই তখন একটা খাট পাতা থাকতো। ঘরে একা শুতাম আমি। প্রথম দিকে বেশ ভয় লাগতো, ধীরে ধীরে সেটাও কেটে গিয়েছিল। শুধু অন্ধকার ঘরে এই খোলা জানালাটার দিকে তাকালে বুকের ভেতরটা কেমন যেন ছমছম করত। অন্য জানালাগুলোই কিন্তু তেমন হতো না। তার একটা কারণ অবশ্য ছিল। মায়ের কাছে শুনেছিলাম, দাদু বাড়িটা করার আগে গ্রামের কোনো গবাদি পশু মারা গেলে লোকেরা তাকে এইখানে পুঁতে দিয়ে যেত। তাছাড়া জমির খানিকটা জায়গা দাদু কিনতে পারেননি, ফলে সেই জায়গাটার পাঁচিল দিয়ে ঘিরে দিয়ে তবে বাড়ি করতে পেরেছিলেন। পূব দিকের ওই জানালাটা দিয়ে তাকালে সেই ঘেরা পাঁচিলটা দেখা যেত। এমনিতে জায়গাটা মিটার পাঁচেকের বেশি বড় হবে না, কিন্তু ছেলেবেলায় ওই নির্বাক ইটগুলোই আমার মনের ভেতরে থেকে থেকে খোঁচা দিত। কি আছে ওর আড়ালে? রাত্রিবেলা জানালা খোলা থাকলে বারবার চোখ পড়তো সেখানে। থেকে থেকে নিশ্চল ইটের ওপর চাঁদের আলো পড়ে কি মায়াময় দেখাতো জায়গাটা। মনে হতো এই বুঝি কেউ সেখান থেকে বেরিয়ে আসবে। এখন সেসব ভেবে মনে মনে কেমন যেন হাসি পেল। সেখান থেকেই আমার ভূত নিয়ে ভাবনা চিন্তা শুরু। এইসব কথা তো আর বড়দের বলা যায় না, নিজের মনের মধ্যে রেখে দিতাম। কিন্তু মনের মধ্যে জায়গাটাই বা কত আর। ফলে খাতায় লিখতে শুরু করলাম। সেই খাতাখানা এখন হারিয়ে গেছে। এর মাঝে সময় তো আর কম কাটলো না, প্রায় 15 বছর। ভূতের গল্প নেহাত কম লিখিনি, কিন্তু তার মাঝেই এখন একটা সমস্যা এসে দেখা দিয়েছে, সে কথায় পরে আসছি। দড়ির গিট খুলে জানালার একটা পাল্লায় ঠেলা দিলাম। সেটা ধীরে ধীরে খুলে গেল। ওপারের এক ঝলক আলো অনেক দিন পর পথ পেয়ে ঝাঁপিয়ে ঢুকে পড়ল ঘরের ভেতরে। আমার চোখও প্রথম গিয়ে পড়ল সেই ঘেরা পাঁচিলটার ওপরে। হ্যাঁ, সেটা এখনো আগের মতোই আছে, শুধু কয়েক জায়গায় ইট খসে সিমেন্টের গাঁথুনি বেরিয়ে পড়েছে। ফুট 6 উঁচু পাঁচিল, তার সামনে কাটা ঝোপ আর বুনো ফুলের জঙ্গল। এখন সেটা আরও লতাপাতায় ঢাকা পড়েছে। এতদিন যারা এখানে থাকতো তারা পরিষ্কার করেনি নাকি?
জানালার গ্রিলটা ঠান্ডা হয়েছিল। হাতের আঙুলগুলো ছোঁয়াতেই শিরশির করে উঠল। সরে এলাম সেদিক থেকে। সেকালে সাপখোপের আস্তানা ছিল বলে ছোটদের পাঁচিলের ওদিকটায় যেতে দেওয়া হতো না। মাঝে মাঝে নাকি বাড়ির পাইপ বেয়ে দোতলায় সাপ উঠে আসতো। তাও একদিন বাড়ির লোকের চোখ এড়িয়ে পাঁচিলের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই পর্যন্তই। অনেক লাফালাফি করেও পাঁচিলটা টপকে ওপারটা দেখতে পারিনি। সাথে ভয়ও লাগছিল, একবার ওদিকে গিয়ে পড়লে আর যদি এপারে আসতে না পারি। সেদিন ফিরে এসেছিলাম, ভেবেছিলাম আর একটু লম্বা হলে আবার চেষ্টা করে দেখব, কিন্তু সে সুযোগ আর পাইনি। আমার 12 বছর হতে না হতেই বাবার কলকাতায় বদলি হয়ে যায়। সেখানে থেকে আর ফেরা হয়নি। বাড়িটার একতলায় এতদিন ভাড়াটে ছিল। মাস 3 হলো তারা উঠে যাওয়ায় এবং নতুন ভাড়াটের খোঁজ এখনো অবধি না পাওয়ায় আমি আপাতত আস্তানা গেড়েছি। দুপুরে খেয়ে দিয়ে শহরটা এক পা ঘুরে এলাম। পুরনো দোকানপাট বেশিরভাগই নেই, যেগুলো আছে তাতেও চেনা পরিচিত লোকজন উধাও। বিকেলে ঘরে ফিরে দেখলাম মাধব বাইরে অপেক্ষা করছে, হাতে খবরের কাগজে মোড়া একটা প্যাকেট। বুঝলাম ছবিটা। আমাকে দেখেই সেটা এগিয়ে দিয়ে বলল, ওহ, অনেক খোঁজাখুঁজি করে বের করতে হলো স্যার, প্রায় হারিয়েই গেছিল। আমি হাসলাম। ছবিখানা হাতে নিতে নিতে বললাম, এই ছবিটা ঘরে না থাকলে চিনতেই পারি না ঘরটা। আর একটা উপকার করে দিও তো বাবা। বলুন না। বাড়ির পূব দিকের পাঁচিলটা এখনো আছে দেখলাম। ওই ভাঙা পাঁচিলটা? হ্যাঁ, আজ জানালা দিয়ে চোখে পড়ল। একটু যেন অবাক হলো মাধব। তারপর কি যেন ভেবে বলল, বছরখানেক আগে জায়গাটা সাফা করে পাঁচিলটা ভেঙে ফেলার কথা হয়েছিল, কিন্তু জায়গার দলিল নিয়ে কি সব মোকদ্দমা চলেছে শুনেছি, তাই আর ভাঙা যায়নি। ভেঙে ফেলবে কেন? খারাপ কিছু কি আছে ওখানে? প্রশ্নটা করে মনে হলো বোকামি করে ফেলেছি। আসলে ভূতের গল্প লিখতে লিখতে এমন অভ্যাস হয়েছে যে সহজ স্বাভাবিক কারণগুলোই আর ভেবে দেখি না। খারাপ কিছু বলতে সাপ খোপ পোকামাকড় তো আর কম নেই। রাস্তার একধারে ছেলেপুলেরা ক্রিকেট খেলে, মাঝে মধ্যে ওখানে বল এসে পড়ে, তাই আর কি। আমি একটু থেমে বললাম, কাউকে দিয়ে জায়গাটা একটু পরিষ্কার করিও তো। কেন স্যার? মাধুর গলাটা এবার কৌতূহলী শোনালো। একটু ঘুরে দেখব। সে কি যেন বলতে গিয়ে একটু ইতস্তত করল, তারপর বলল, দেখার মতো তো কিছু নেই, ঝোপঝাড় খালি। তবে বলেছেন যখন কালি পরিষ্কার করিয়ে রাখব। আপনার গামবুট আছে? বাড়িতে আছে, এখানে আনা হয়নি। একবার মাথা নাড়িয়ে মাধব উঠে পড়ল। জায়গাটা পরিষ্কার করতে বলে তাকে যে বেশ ঝামেলায় ফেলেছি সেটা মনে মনে বুঝতে পারলেও মুখে কিছু বললাম না। পাঁচিলটার ওপরে ঠিক কি আছে সেটা দেখতেই আমার এত দূর আসা। তার সাথে আরও একটা কারণ আছে বটে, তবে সেটার ব্যবস্থা রাত না হলে করা যাবে না। ঘরে ঢুকতেই খোলা জানালাটা চোখে পড়ল। বিকেল হয়ে আসায় ওপারের আলো ক্ষীণ হয়ে এসেছে। কি যেন একটা মোহময় হাতছানিতে ডাকে জানালাটা। ছোটবেলাতেও ঠিক এইভাবেই খোলা জানালার বাইরে চোখ পড়ত আমার। মাথায় একগাদা কিম্ভূত খেয়াল ভিড় করে আসতো। মনে হতো এই বুঝি কেউ এসে দাঁড়ালো সেখানে। গ্রিলের গোল চাকতিগুলোর মাঝখান থেকে এগিয়ে এলো একটা হাত। পাঁচিলের উপর থেকে উঠে এলো কোনো মুন্ডুহীন ধর। ব্যাপার হয়েছে কি, আমাদের লেখককুলের একটা ক্রনিক রোগ আছে। থেকে থেকে মাথায় গল্পের জন্য নতুন প্লট আসতে চায় না। কলম বাগিয়ে বসে মাথা খুঁড়ে ফেললেও এক লাইন গল্প এগোয় না। কিছুদিন হলো আমার এই রোগটা অসহ্য রকম বেড়ে গেছে। অনেক সাধ্য সাধনা করে
কিছু মাথায় এলো, পরক্ষণে মনে হচ্ছে ধুর, এই জিনিস তো আগেই লিখে ফেলেছি। এই রোগের কোনো ওষুধ নেই জানি, কিন্তু না লিখেই বা কতদিন থাকা যায়। শেষে মনে পড়ল এই জানালাটার কথা। একটা রাতও যদি এই ঘরটায় শুয়ে খোলা জানালাটার দিকে তাকিয়ে থাকতে পারি, তাহলে নতুন কিছু মাথায় খেলতে পারে। ছোটবেলায় যখন আসতো তখন এই বয়সে একেবারে বিমুখ করবে বলে মনে হয় না। কাগজের মোড়কটা খুলে ছবিটা বের করে আনলাম। বুঝলাম মাধু সেটাকে আগে থেকেই ভালো করে ধুলো ছাড়া করে রেখেছে। আগের ভাড়াটেরা বোধ হয় হুকে ক্যালেন্ডার টাঙাতো। সেটুকু জায়গার দেয়ালে এখনো কালচে রং ধরেনি। ছবিটার পিছনে দড়ি লাগানো ছিল, সেটা হুকে টাঙিয়ে দিলাম। দাদুর শেষ বয়সের ছবি, সাদা কালো, কাচের ফ্রেম দিয়ে ঢাকা থাকায় ভিতরের ছবিটা এখনো বোঝা যায়। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা কিছু পুরনো কথা মনে পড়ে গেল। কি আশ্চর্য, এই কথাগুলো এতদিনে প্রায় ভুলেই গেছিলাম। কলকাতায় অফিস ছিল বলে দাদু এখানে থাকতেন না। বড়সড় ছুটি পড়লে তখন আসতেন। সে কটা দিন তার হাবভাবই বদলে যেত। তখন তিনি বা কে আর বড়লাটি বা কে? সকালবেলা ঝোলা নিয়ে বাজার করতে বেরোতেন, তারপর বাড়ি ফিরে ঝোলা রেখে ক্লাবে ছুটতেন তাস খেলতে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে শতরঞ্জি বগল দাবা করে সোজা ছাদে। দাদু এখানে থাকলে আমারও পড়াশোনায় দিন কয়েকের ছুটি মিলত। ফলে সন্ধ্যা গাঢ় হলে আমিও গুটি গুটি পায়ে ছাদে চলে আসতাম। খোলা আকাশের নিচে সেই শতরঞ্জিতে শুয়ে একটার পর একটা গল্প বলতেন দাদু। তার বেশিরভাগই নাকি সত্যি ঘটনা, এবং সত্যি ঘটনার বেশিরভাগটাই আবার ভূতের। গোটা সন্ধে হা করে সেই সব গল্প গিলতাম আমি। আকাশে জলে জ্যোৎস্নার ঘন রাত নামত। মনে হতো চাঁদ আর তারাগুলো নেশায় ডুবে স্থির হয়ে শুনছে। কলকাতায় থাকতে কিন্তু দাদু তেমন একটা আসতেন না আমাদের বাড়িতে। এলেও তাকে চিনতে অসুবিধেও হতো আমার। গ্রামের দাদু আর শহরের দাদু যেন দুটো আলাদা মানুষ। ভালো করে সন্ধ্যা নামার আগে মশারি টাঙিয়ে ফেললাম। এদিকটায় মশার ভারী উপদ্রব। মশারির ভেতর খাতা কলম নিয়েই ঢুকেছিলাম। খানিকটা গল্পের আশায় বসে থাকলাম। কোনো লাভ হলো না। রাত না হলে কিছু আসবে বলে মনে হয় না। ব্যাপারটা মনে হতেই অন্য একটা আশঙ্কা এসে চেপে ধরল আমাকে। আচ্ছা, আমি যদি আর ভয় না পাই? আর কিছু না হোক, এর মাঝে 15টা বছর কেটে গেছে। এতদিনে আমি আর ভীতু নই। জানলার দিকে তাকিয়ে থাকলেও যদি মাথায় কিছু না আসে। মশারি থেকে বেরিয়ে জানলার দিকে এগিয়ে গেলাম। গ্রিলগুলোতে আবার হাত দিয়ে ছুঁয়ে দেখলাম। মৃতদেহের মতো ঠান্ডা হয়ে আছে তারা। একটা শিরশিরে হাওয়া চোখে মুখে এসে লাগলো আমার। মনে হলো কিছুক্ষণের জন্য আবার তারা জীবন্ত হয়ে উঠেছে। যদি সত্যি তাই হয়, আমাকে কি মনে পড়বে তার? একটানা 12টা বছর এই ঘরে কাটিয়ে গেছি, ভুলে যাওয়ার তো কথা নয়। কিরে, মনে আছে আমাকে? অজান্তে প্রশ্নটা বেরিয়ে এলো মুখ থেকে। কানের পাশে সনসনে হাওয়ার ঝাপটা লাগছে। বাইরের অন্ধকার কাটা ছোপের আড়াল থেকে একটানা ঝিঝি ডেকে চলেছে। জং ধরা খসখসে গ্রিল, জং নয়, যেন বয়সের ভারে বৃদ্ধ জানালাটা চামড়া কুঁচকে আছে। হঠাৎ খানিকটা দূরে শুকনো পাতার ওপর খসখস আওয়াজ হলো। মনে হলো কেউ যেন হেঁটে সরে যাচ্ছে সেদিক থেকে। চমকে উঠলাম। এত রাতে কে আসবে ওদিকে? টর্চটা ব্যাগ থেকে বের করা হয়নি। তাড়াহুড়ো করে সেটা বের করে আলো জেলে জানলার বাইরে ধরলাম। মিহি হলুদ আলোর রেখা জঙ্গল ভেদ করে ভাঙা পাঁচিলটার ওপর গিয়ে পড়ল। না, কেউ নেই সেখানে। তবে কি ভুল শুনলাম? অবশ্য বিড়াল বা কুকুর জাতীয় প্রাণীও হতে পারে।
এর মধ্যে দুই একটা ধুরন্ধর মশা হাতের ওপর এসে বসেছিল। সেখানটা চাপড়ে নিয়ে ফিরে আসার জন্য পিছন ফিরতেই থমকে গেলাম। এই মাত্রই আবার শুনতে পেলাম শব্দটা, তবে এবার দূরে নয়, যেন জানালার ঠিক নিচ থেকেই এসেছে সেটা। মনে হলো এই মুহূর্তে আমার ঠিক পেছনেই জানলার গ্রিল ধরে কেউ দাঁড়িয়ে আছে। তার মাছের মতো নিশ্চল চোখের দৃষ্টি এসে পড়েছে আমার ঘাড়ে। আমি পিছন ফিরে দেখার সাহস পেলাম না। পাখার হাওয়ায় মশারির কাপড়টা দুলছে। এখন আর পিঠে হাওয়ার ঝাপটা লাগছে না, অর্থাৎ হাওয়ার পথ আটকে সত্যি কেউ দাঁড়িয়েছে জানালায়। এক পা করে আমি সরে এলাম সেদিক থেকে। চকিত হয়ে পিছন ফিরলাম। সাথে সাথেই মনে হলো পিছনে ফেরার ঠিক আগের মুহূর্তেই কেউ সরে গেল সেখান থেকে। দুরু দুরু বুকে মশারির ভেতরে ঢুকে এলাম। তবে কি সত্যি কিছু আছে জানালার ওপারে? আমার ছোটবেলার কল্পনাটা অমূলক মিথ্যে নয়? না, এখনই নিশ্চিতভাবে কিছু বলা যায় না। শুধু একটা ব্যাপার নিয়ে আর সন্দেহ নেই, ভয় আমি এখনো পাই, আগের মতোই, হয়তোবা তার থেকে বেশি। হোটেল থেকে খেয়ে দিয়ে ফিরতে ফিরতে 10:30 বেজে গেল। ঘরের আলোটা জ্বেলেই গিয়েছিলাম। আজ রাতে ঘুম যে হবে না তা বেশ বুঝতে পারছি। অবশ্য সেটা না হলেই ভালো, আমি তো আর এখানে ঘুমোতে আসিনি। ফেরার সময় মাধুর সাথেও দেখা করে এলাম। সে বলল কাল সকালে জায়গাটা পরিষ্কার করে দেবে। তেমনটা যদি হয় তাহলে কাল বিকেলের দিকে কলকাতা রওনা হব। হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে আবার গিয়ে ঢুকলাম মশারির ভেতরে। আলোটা নিভিয়ে দিলাম। কদিন পরেই হয়তো পূর্ণিমা। ফিনফিনে আলো এসে পড়েছে ঘরের মেঝেতে। জানলা দিয়ে কয়েকটা উড়ন্ত জোনাকির আলো চোখে পড়ছে। হাজারো ব্যাঙ ব্যাঙাচি যেন একসাথে ডেকে চলেছে। সেই সাথে ঘরের ভেতর পুরনো পাখার ঘটর ঘটর আওয়াজ। সবকিছু মিলে মিশিয়ে আমার চারপাশটা কুয়াশার মতো অবাস্তব মনে হচ্ছে। জানলার দিকে চোখ দিয়ে শুয়ে ভাবতে লাগলাম আমি ছোটবেলার বন্ধুদের কথা, আমার মা বাবা, এই বাড়ির অতীত ঘিরে থাকা মানুষগুলোর কথা। তাদের কেউ আর এখানে থাকে না। তাদের পরিচিত হাঁকডাক আর শোনা যায় না। এই সবের সাথে কি মানিয়ে নিয়েছে বাড়িটা, নাকি এখনো সে ভুলতে পারেনি? মানুষ পরিবর্তনশীল, মননশীল, সে কথা কি কেউ তাকে জানিয়েছে? ঘুম নামছে ধীরে ধীরে। একটা মোহময় অনুভূতি এসে গ্রাস করেছে আমাকে। দোতলায় আমার মা শুয়ে ঘুমাচ্ছেন। একটু পরে ঘুম ভাঙবে তার। জড়ানো গলায় ডাক দেবেন, খেতে আয় সমু। দাদু ছাদ থেকে তড়িঘড়ি নেমে এসে বলবেন, দেখবি চল, আজ টকটকে লাল চাঁদ উঠেছে আকাশে। আজকে রাতে জল থেকে তোলা খড়ের মূর্তিগুলো সব জীবন্ত হয়ে ওঠে। পাশের বাড়ি জানলা থেকে মুখ বাড়িয়ে বুদুন বলবে, আজ চোরটামি করে জিতলি তোরা, কাল ঠিক দেখিয়ে দেব, কেঞ্চো দান ভেঙচো যাবে। আমি অবিশ্বাসী চিৎকার করে উঠব, তোমরা সব মিথ্যাবাদী, তোমরা কবে এখান থেকে চলে গেছো? সবাই একসাথে হেসে উঠবে। আমরা আমরা কোথায় গেলাম রে? একবার দেখ নিজের দিকে। আমি সেই মুহূর্তে চশমাটা খুঁজে পাবো না। আমার ফুল প্যান্ট ব্যঙ্গ করে হাসবে। বইয়ের মলাট হয়ে যাওয়া ক্যালেন্ডার আবার ডানা মেলে উঠে আসবে দেওয়ালে। টেবিলের উপর থেকে মাটিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে ঘড়িটা। খোলা জানলার দিকে তাকিয়ে ভয়ার্ত শরীরে আমি মুখ ঢেকে শোব। ঠিক সেই সময়ে নিরাপদ দুটো হাত এসে জড়িয়ে ধরবে আমাকে। মনে হলো মাথার ভেতরে অবাস্তব গল্পের কাঠামো ফুটে উঠছে। ভাবলাম উঠে বসে আলো জেলে এখনই লিখে ফেলি। পরক্ষণে ঘরের ভেতর থেকে কে যেন বলে উঠল, না আজ নয়, গল্প হারিয়ে যাবে না,
এখন ঘুমিয়ে পড়ো। ধীরে ধীরে গভীর ঘুম নামছে আমার চোখে। প্রায় বন্ধ হয়ে আসা চোখের পাতায় একটু একটু করে মিলিয়ে আসছে আমার ছোটবেলার জানালাটা। সকালবেলা মাধুর ডাকাডাকিতে ঘুম ভাঙল। ঘড়িতে দেখলাম প্রায় 9টা বেজেছে। আমি ঘর থেকে বাইরে এসে দরজা খুলতে সে কান পর্যন্ত হেসে বলল, হে হে, ফাসিলের ওদিকটা পরিষ্কার হয়ে গেছে স্যার, সকাল থেকে লোক লাগিয়ে দিয়েছি। সে কি, এত সকালে? আমরা গ্রামের দিকের লোক সকালে উঠি। কথাটা বলেই সে বাইরে পা বাড়ালো। আমি মাথা নেড়ে বললাম, তা বটে, আগে যখন এই ঘরে শুতাম তখন ওই পূবের জানলা দিয়ে সূর্যের আলো চোখে পড়লে ঘুম ভেঙে যেত। আজ যে কেন ভাঙলো না সেটাই ভাবছি। আলো পড়বে কি করে স্যার, জানালাটাই তো নেই। মাধু অবাক হয়ে বলল। মনে মনে যেন খেপে উঠলাম আমি। জানালা নেই? কি ফাজলামি করছো? মাধু একটা বাঁকা হাসি এসে বলল, একটা গোটা দিন কাটালেন অথচ লক্ষ্য করলেন না? বড় কাকা বহু বছর আগেই সে জানালা বুঝিয়ে দিয়েছে। মুহূর্তে চেয়ার ছেড়ে উঠে পড়লাম আমি। প্রায় দৌড়ে ঘরে ঢুকলাম আমি। আর ঢুকতেই বিদ্যুৎ পৃষ্ঠের মতো দাঁড়িয়ে পড়লাম। ঘরে 3টা জানালা। কাল সারা রাত যে খোলা জানালাটার দিকে তাকিয়ে শুয়েছিলাম সেখানে এখন ইট আর সিমেন্টের আস্তরণ। সারা ঘরের দেওয়ালের সাথে সেই জায়গাটার কোনো পার্থক্য নেই। এত বছর পরে আর সেটা থাকার কথাও নয়। ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম আমি। দেওয়ালের উপর হাত রাখলাম। ওই দেওয়ালের নিচে আমার ছোটবেলার জানালাটা সমাধিস্থ আছে। একটা সময় প্রতি রাতে আমাকে গল্প বলতো সে। আমার বিনিদ্র চোখ জুড়ে কল্পনার মায়াজাল বুনত। একটু একটু করে মেলে ধরতো ওপারের জগৎ। আজ সে মৃত, ঠিক দাদুর মতোই। ছোটবেলার মানুষগুলোর মতোই অফুরন্ত গল্পের ঝুলি নিয়ে চিরকালের মতো হারিয়ে গেছে। কেউ তার সব গল্প বলে যায় না, কেউ না। অব্যক্ত গল্পরা মানুষগুলোর সাথে পুরো ছাই হয়ে যায়। পিছনে তাকিয়ে দেখলাম মাধু এসে দাঁড়িয়েছে। সে অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। একটু থেমে বলল, জুতা পরে নিন স্যার, দেখে আসবেন বাইরেটা। না থাক, আর দেখব না। আজ বিকালে কি ট্রেন আছে দেখো তো। আমার খামখেয়ালি শখে একটা বিরক্তি ফুটে উঠল তার মুখে। কাজে বলেছিলেন দেখবেন। মাথা নাড়লাম। কত গল্পই তো শোনা হলো না। আমার মায়ের ভূত দেখার গল্প, বাবার মাছ ধরার গল্প, ঝর্দি দিয়ে ছাদ ডিঙিয়ে ঘুড়ি ধরার গল্প। আমার বহু বিনিদ্র রাতের সঙ্গীও আমার অজান্তেই বহুদিন আগেই তার গল্পের ঝোলা গুটিয়ে বিদায় নিয়েছে চিরদিনের মতো। তার সিমেন্টে চাপা কবরের ওপর শেষবার হাত রেখে ঘর থেকে বেরিয়ে এলাম আমি। আপনারা এতক্ষণ শুনছিলেন পূব দিকে জানলা, শুধুমাত্র গল্পমালা বাই লিজা অডিও বুক চ্যানেলে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা গল্পটি শুনতে শুনতে কে কে স্মৃতিকাতর হয়ে পড়েছেন তাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার পড়া গল্প যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকে এ পর্যন্তই। আবার সামনের পর্বে নতুন কোনো গল্প নিয়ে আপনাদের জন্য হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নেবেন, নিজের আপনজনদেরকে যত্নে রাখবেন, আর আমাকে আপনাদের অবশ্যই দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।